2024-এ বাংলাদেশ বা ভারতের একজন অ্যাভারেজ চাকরিজীবীর স্যালারি 32,000-এর মতো ছিল। যদি ইলন মাস্কের সাথে এর কম্পেয়ার করি, আর ইলন মাস্ক যদি প্রতিদিন 32,000 টাকা করে খরচ করে, তবে তার সমস্ত টাকা খরচ করতে সময় লাগবে 1 লাখ বছর। আর আমরা সবাই জানি এমন অনেক মানুষ আছে যারা 32,000-এর থেকেও কম ইনকাম করে। এখন আমি এই বিস্তারিত আপনাদের কেন বলছি? আমি এই জন্য বলছি যাতে আপনি বুঝতে পারেন ইলন মাস্ক বা বিল গেটসের মতো লোকজন কোনো রকম কাজ না করেও এমন লাইফ কাটাতে পারে যার স্বপ্ন আপনি প্রতিদিন দেখেন। আর এটাই হলো সত্যিকার ওয়েলথ বা সম্পত্তির ডেফিনেশন। রিচ ড্যাড পোর ড্যাড বইটির লেখক রবার্ট কিওসাকি বলেন, দ্য রিচ অ্যাকোয়ার দ্য অ্যাসেট অ্যান্ড পোর অ্যান্ড মিডল ক্লাস অ্যাকোয়ার দ্য লায়াবিলিটিস দ্যাট দে থিঙ্ক আর অ্যাসেট। এর সরাসরি অর্থ হলো রিচ মানুষেরা এই জন্য ধনী হতে পারে কেননা তারা অ্যাসেটকে অ্যাকোয়ার করার জন্য কাজ করে। অন্যদিকে গরিব এবং মিডল ক্লাস লোক এমন জিনিসের পেছনে টাকা খরচ করে যেগুলোকে তারা সম্পত্তি মনে করে, কিন্তু এগুলো আসলে তাদের লায়াবিলিটিস বা দায়। এখন এখানে অনেকে বলবে লেখক তো নিজেও লোন নিয়ে রেখেছে, তার উপর $1 বিলিয়ন বেশি ঋণ রয়েছে। একটু থামুন, আমি আপনাকে বলবো তিনি কি কেনার জন্য লোন নিয়েছিলেন। এটাই সেই কারণ যা গরিব এবং মিডল ক্লাস লোকেদের উপরে উঠতে দেয় না। এজন্য তিনি লিখেছেন রিচ ড্যাড পোর ড্যাড, এমন একটা বই যা ফাইন্যান্সিয়াল জার্নির রোডম্যাপ দেয়। লেখক এই বইটিতে এমন কিছু লেসন বলেছেন যেটা স্টেপ বাই স্টেপ আপনার মাইন্ডকে ডেভেলপ করে আর্থিক স্বাধীনতা অর্জনের পথে। যদি আপনি এই লেসনগুলো ঠিকভাবে বুঝে নেন এবং জীবনে ব্যবহার করতে পারেন, তবে আপনাকে বাস্তবে ধনী হওয়ার রাস্তায় কেউ থামাতে পারবে না। আসুন শুরু করি এমন কিছু ফাইন্যান্সিয়াল লেসন যা আপনাকে আনস্টপেবল করে তুলবে। লেসন নাম্বার 1, ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো। দেখুন, কনসেপ্টটা খুব সিম্পল। বেশিরভাগ ক্ষেত্রে লোকজন বুঝতেই পারে না যে ধনী হওয়ার মতলব এটা নয় যে আপনার কাছে অনেক বেশি টাকা থাকবে, বরঞ্চ আপনার কাছে কত টাকা রেগুলারলি সার্কুলেট হচ্ছে এটা। উদাহরণ হিসেবে 2011-তে কৌন বনেগা করোড়পতির বিজেতা মিস্টার কুমারকে দেখুন। সে 5 কোটি টাকা জিতেছিল এই গেমটি খেলে, কিন্তু এই লোক আজকে দেউলিয়া হয়ে গেছে কারণ সে কখনো কোনো অ্যাসেট তৈরি করেনি, বরঞ্চ পুরো টাকা বিভিন্ন ভোগবিলাসের পণ্যে খরচ করে ফেলেছে। আর সাথেই সে মদের নেশায় নেশাগ্রস্ত হয়ে গেছে। মিস্টার কুমারের মতো অনেক মিডল ক্লাস মানুষ অনেক সময় এমন সব জিনিস কিনে যেগুলো তাদের খরচ করতে বাধ্য করে। যেখানে রিচ মাইন্ডসেটের লোকেরা অ্যাসেটের পেছনে টাকা লাগায় যা তাদের লং টার্মে বাস্তবেই ধনী বানায়, যেমন রিয়েল এস্টেট, ল্যান্ড বা ইন্ডেক্স ফান্ড। এই সমস্ত জিনিস আপনাকে কন্টিনিউয়াস ক্যাশ তৈরি করে দিতে পারে। লেখক বলেন আপনাকে নিজের জন্য একটা সেলফ সাস্টেইনিং ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম বানাতে হবে, যেটা একবার শুরু করা গেলে সময়ের সাথে সাথে আপনার সম্পদ বহু গুণ গতিতে বাড়তে থাকবে। লেসন নাম্বার 2, অ্যাসেট ওভার লায়াবিলিটিস। রিচ ড্যাড পোর ড্যাড বইটির বেসিক প্রিন্সিপালটি ছিল লোকজন অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যকার ডিফারেন্স বুঝতে পারে না। লেখক বলেন অ্যাসেট হলো ওই সমস্ত জিনিস যেগুলো আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটিস হলো ওই সমস্ত জিনিস যেগুলো আপনার পকেট থেকে টাকা বের করে দেয়। আমরা আমাদের বাড়িকে অ্যাসেট মনে করি, কিন্তু লেখক বলেন তার হিসাবে একটা বাড়ি যেখানে আপনি থাকেন আর কন্টিনিউয়াসলি তার মেইনটেনেন্সের পেছনে খরচ করছেন, প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন এবং বিভিন্ন বিল পরিশোধ করছেন, তবে সেটা আপনার জন্য অ্যাসেট নয় বরং লায়াবিলিটি। কিন্তু যদি আপনার কাছে কোনো দ্বিতীয় বাড়ি থাকে যা আপনার মাসে মাসে ভাড়া দিচ্ছে, তবে সেটা বাস্তবে আপনার জন্য অ্যাসেট। এজন্য মিডল ক্লাস লোকেরা মনে করে বেশি বেশি জিনিস থাকাই বা অ্যাকোয়ার করে নিলেই তারা ধনী হয়ে যাবে। এখানে আপনার মেইন ফোকাস অ্যাকুমুলেশন নয়, বরঞ্চ কন্টিনিউয়াস ক্যাশ ফ্লোতে থাকা উচিত। আপনাকে দেখতে হবে কোন কোন জিনিস আপনার জন্য ক্যাশ নিয়ে আসছে আর কোন কোন জিনিস আপনার থেকে টাকা খরচ করাচ্ছে। আপনি যে কোনো বড় সেলিব্রিটি বা ক্রিকেট প্লেয়ারকে দেখুন, তাদের কোনো না কোনো নিজেদের বিজনেস আছে যেগুলোতে তারা কাজ না করেও বসে থেকে টাকা কামায়, অথবা তাদের কোনো প্রপার্টি আছে যার থেকে মাসে এত ভাড়া তারা পাচ্ছে যা তাদের কিছু না করলেও চলে। উদাহরণ হিসেবে আপনি ফুটবল দুনিয়ার একজন বড় প্লেয়ার রোনাল্ডোর কথা চিন্তা করে দেখুন। সে ফুটবল খেলে যে কয় টাকা ইনকাম করে তার থেকে অনেক বেশি টাকা তার ব্র্যান্ড থেকে এবং বিজনেস থেকে ইনকাম করছে প্রতি বছর। লেসন নাম্বার 3, ওয়ার্ক টু লার্ন নট টু আর্ন। আপনার মনে আছে আপনি সবশেষ কোন স্কিলটা শিখেছিলেন যেটা আপনাকে অনেক বেশি টাকা কামিয়ে দিয়েছিল? মনে হয় কোনোটাই না। এটাই প্রবলেম পুর এবং মিডল ক্লাস মানুষদের। আমরা শুধু কামাই করতে চাই, চাকরি করতে চাই যাতে আমরা ফ্যামিলির পেট পালতে পারি। আসলে 18-19 বছর পর্যন্ত স্কুলে আমাদের এটাই শেখানো হয়েছে। এজন্য যখন আমরা স্কুল থেকে বেরিয়ে আসি আমরা বুঝতে পারি পড়াশোনা করে আমরা কি করছি। এজন্য আমরা নতুন কোনো কিছু করার চেষ্টাই করি না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অফিস থেকে বাড়িতে ফেরার পর মোবাইলের রিলস দেখে সময় পার করে, আর এভাবে তাদের মূল্যবান সময়কে নষ্ট করতে থাকে। কিন্তু লেখক বলেন কাজ
শেখার জন্য করুন, টাকার জন্য নয়। কারণ যখন আপনি কোনো নতুন স্কিল শিখে নেবেন তখন টাকা আপনার কাছে অটোমেটিক্যালি আসবে এবং টাকা আপনার জন্য কাজ করবে। লেখক রবার্ট অনেকগুলো চাকরি করেছেন, সেলসে কাজ করেছেন এবং তারপর গিয়ে তিনি প্রকৃতপক্ষে দক্ষ হয়ে ওঠেন এবং আজকে একজন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বিজনেস টাইকুন তিনি। সিঙ্গাপুরে একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সফলতার কারণ কি? আমরাও কি আপনার মতো বেস্ট সেলিং অথর হতে পারি না? তখন লেখক ওই সাংবাদিককে বলেছিল, আপনি লেখালেখিকে ফুল টাইম করছেন না কেন? ওই মহিলা সাংবাদিক বলে, স্যার আমি চেষ্টা করেছি কিন্তু আমার কন্টেন্টগুলো কেউ কিনে না, এজন্য আমি নিউজ পেপার কোম্পানিতে চাকরি করছি। এবারে লেখক ওই মহিলাকে সাজেস্ট করে আপনার বিক্রি করা শেখা উচিত। এটা শুনে রিপোর্টার বেশ ক্ষেপে যায়। সে বলে, আমি ইংলিশ লিটারেচারে পিএইচডি, আমি সেলস করার জন্য এত পড়াশোনা করিনি। লেখক তখন তাকে বুঝিয়ে বলে এবং তার বইটি দেখায়, দেখুন আমার বইয়ে লেখা বেস্ট সেলিং অথর, আমি বেস্ট রাইটিং অথর নই, আমি বেস্ট সেলিং অথর, কারণ আমি বিক্রি করতে জানি। প্রথমে আমিও আপনার মতোই স্ট্রাগল করেছিলাম, পরবর্তীতে আমি সেলের কাজ শুরু করি যাতে আমি কিছু বড় ক্রিয়েট করতে পারি। এজন্য আপনাকে কখনো টাকা ইনকামের জন্য কাজ করা উচিত না, বরং শেখার জন্য কাজ করা উচিত। কোন শিক্ষা আপনাকে কখন কোথায় ধনী হতে সাহায্য করবে সেটা আপনি জানেন না। লেসন নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড ট্যাক্সেশন। বাংলাদেশ, ভারত কিংবা আমেরিকাতে সিম্পল নিয়ম হলো, প্রথমে আপনি যে কয় টাকা কামাবেন তার ট্যাক্স দিবেন আর তারপর যে কয় টাকা বাঁচবে সেটাই ঘরে নিয়ে যেতে পারবেন। লেখক বলেন, এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ এর থেকে বের হওয়ার জন্য আপনাকে ট্যাক্সেস এবং কর্পোরেশনের ব্যাপারে বুঝতে হবে। রিচ মানুষ এই জন্য রিচ হয় কেননা তারা সহজে ট্যাক্স বাঁচিয়ে নেয়। এখানে একজন মিডল ক্লাস ব্যক্তি একটা ভদ্র ছেলের মতো সরকারের সব কথা মেনে নেয় আর প্রতি মাসে ট্যাক্স দিতে থাকে, কারণ তারা ট্যাক্স বাঁচানোর নিয়ম কারণ জানে না। লেখক বলেন, কর্পোরেশন অনেক বেশি ট্যাক্স বেনিফিট দিতে পারে। আপনি এক্সপেন্স ক্লেম করতে পারেন, ডেট অ্যাকশন নিতে পারেন এবং লিগালি ট্যাক্স বাঁচাতে পারেন। এজন্য ট্যাক্স সম্পর্কে পড়াশোনা করুন। লেসন নাম্বার 5, ডু নট কিপ ইউর ক্যাশ আইডল ইন দ্য ব্যাংক। বেশিরভাগ ব্যাংক আপনাকে লোভ দেখায় তাদের ব্যাংকে টাকা সঞ্চয় করতে, আর তার বদলে আপনাকে ইন্টারেস্ট দেওয়ার লোভ দেখানো হয়, যেখানে সবার কাছে মনে হয় তাদের টাকা বাড়বে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, আপনার টাকা নাম্বারের দিক থেকে তো বাড়ছে, কিন্তু তার ভ্যালু এবং ক্রয় ক্ষমতা প্রতিনিয়ত কমছে। একটা ডাটার হিসাব অনুযায়ী বাংলাদেশের সেভিং অ্যাকাউন্টে শুধুমাত্র 6 থেকে 8% পর্যন্তই সুদ দেওয়া হয়। সেখানেই বাংলাদেশের ইনফ্লেশন রেট 8%-এর উপরে। মানে আজকে যে জিনিসটার দাম 1000 টাকা, ওই জিনিসটা আগামী বছর কিনতে গেলে 1080 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 8% ইন্টারেস্ট দেওয়া হয়, তবে আপনাকে ওই 1080 টাকাই দেওয়া হবে 1 বছরে, কিন্তু সেখান থেকে আবার ট্যাক্স কাটা হবে। মানে ট্যাক্স বাদ দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার লস হচ্ছে। ইনফ্লেশন এমন একটা সমস্যার নাম যা আপনার টাকাকে ঘুণের মতো খেয়ে ফেলবে। আপনি আপনার আশপাশের জিনিসগুলোকে দেখুন, সবজির দাম, বেসিক নিড এবং দরকারি জিনিসপত্রের দাম রাত দিনের ব্যবধানে বেড়ে যায়, আর আমাদের কাছে কোনো অপশন নেই এবং এই দামি জিনিসগুলো আমাদের কিনতেই হয়। আপনার কি মনে হয়, এই বাড়তি দামের ক্ষেত্রে ব্যাংক আমাদের সাহায্য করে? কখনোই না। কারণ ব্যাংক থেকে টাকা বের করার পর যদি এর পারচেজিং পাওয়ারই না থাকে, তাহলে লাভ কি হলো রেখে? এজন্য আপনার বেশিরভাগ টাকা ব্যাংকে না রেখে অন্য ইনকাম সোর্স তৈরির জন্য ইনভেস্ট করা উচিত। এর থেকে বেটার আপনি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, যা আপনাকে ব্যাংক থেকে বেশি, অন্তত 15%-এর বাৎসরিক রিটার্ন দিবেই দিবে। লেসন নাম্বার 6, গুড ডেট ভার্সাস ব্যাড ডেট। ধরেন আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, আর যার মাধ্যমে আপনি যখন যা মনে হয় কিনে নেন, শুধু ঘষা দিলেই কিনে ফেলতে পারেন। এখন মাস শেষে বিল ভরার যখন কথা আসে, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি থেকে যায়। চাকরি পাওয়ার সাথে সাথে গাড়ি বুক করে নেওয়া, কিস্তিতে বাইক কেনা, এই সমস্ত কিছু উদাহরণ খারাপ ঋণের, যেগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবসময় খালি করে রাখে। আর লেখক $1 বিলিয়ন যে ঋণ নিয়েছিলেন, সেটা আসলে ভালো ঋণ। আসুন দেখি তিনি এটাকে কিভাবে ব্যবহার করেন। ধরেন আপনি 1 কোটি টাকার একটা প্রপার্টি কিনলেন, যেখানে আপনি 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলেন আর 80 লক্ষ টাকা ব্যাংকে ইএমআই করে দিলেন। এখন এই ইএমআই ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করলে আপনি দেখতে পাবেন আপনি 80 লাখের লোন নিয়েছেন 8.5% ইন্টারেস্ট রেটে 30 বছরের জন্য। এই হিসাবে আপনার প্রতি মাসে 61,513 টাকা দিতে হবে ইএমআই হিসাবে। লেখক বলেন, যদি এটা আপনি নিজে থাকার জন্য নেন, তবে এটা একটা খারাপ ইনভেস্টমেন্ট বা ব্যাড ডেট। কিন্তু যদি আপনি এটাকে ভাড়ায় দিতে পারেন এবং সেই হিসাবে আপনি 6 থেকে 7% রেন্ট বা ভাড়া ইনকাম করতে পারবেন, মানে মাসে 60 থেকে 70 হাজার টাকা, যার মাধ্যমে আপনি সহজে আপনার কিস্তিগুলো শোধ করতে পারবেন। 30 বছর পর প্রপার্টিটা আপনার। এই সিস্টেমেই আসলে লেখক এত টাকা লোন নিয়ে রেখেছেন। লেসন নাম্বার 7, মাইন্ড ইওর বিজনেস। দুনিয়ার 90% মানুষ কখনো ধনী হতে পারবে না, কেননা তারা সারা জীবন একটা চাকরির পেছনে লেগে থাকে, যেখানে 10% মানুষ নিজেদের ব্যবসা তৈরির পেছনে লেগে থাকে।
দুনিয়াতে ব্যবসার মালিক এবং বিনিয়োগকারী এই দুইটাই এমন প্রফেশন যারা অস্বাভাবিক পরিমাণ সম্পদ তৈরির ক্ষমতা রাখে। লেখকের বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে তিনি উল্লেখ করেন দুনিয়াতে টোটাল 4 ধরনের মানুষ আছে যাদের আলাদা আলাদা ক্যাশ ফ্লো থাকে। প্রথমে থাকে এমপ্লয়ি, দ্বিতীয়ত থাকে সেলফ এমপ্লয়েড, আর ডান পাশে থাকে ব্যবসার মালিক এবং বিনিয়োগকারীরা। এই ডান পাশের দুইজন দুনিয়ার 90%-এর বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে, যেখানে ব্যবসার মালিকদের 9 to 5 জব করতে হয় না। এজন্য 2025-এ আপনার নিজের ব্যবসা শুরুর চিন্তা করুন। এটাই বেস্ট অপশন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের।